হ্যালো স্টুডেন্টস, কি অবস্থা? এই যে আমাদের চ্যাপ্টার 10 খনিজ সম্পদ ধাতু ও অধাতু তার ক্লাস 2 এর ওভারভিউ এর কথা তোমাদেরকে নিয়ে বলছি। দেখো, এই আমরা ক্লাস 2 এ আসলে আমরা ধাতু নিষ্কাশনের যে আমরা হচ্ছে আকরিকের ঘনীকরণ তার পরবর্তী যে অংশ আমরা আকরিকটাকে অক্সাইডে রূপান্তর করি এবং সেখান থেকে ফাইনালি আমরা ধাতুটাকে বিশুদ্ধ রূপে নিষ্কাশন করি। এই যে লাস্ট যে স্টেজ পর্যন্ত আমাদের ক্লাস 2 এর ডিটেইলস আলোচনা করা হয়েছে। দেখো আমরা এখানে কি আলোচনা করেছিলাম। এই জায়গায় হচ্ছে আমরা ঘনীকৃত আকরিকটাকে অক্সাইডে রূপান্তর রিলেটেড ডিটেলস আলোচনা করেছি। আকরিক ভস্মীকরণ, আকরিকের তাপজারণ কি, এর মধ্যে পার্থক্য, ডিটেলস সবকিছু বিক্রিয়া সহ ভেঙে ভেঙে আলোচনা করা আছে, একদম ক্লিয়ারলি আলোচনা করা আছে। তোমাদের বইতে যেই জিনিসগুলো ঘটছে, যে বইয়ের মধ্যে যে সিকোয়েন্সটা আসলে বোঝার জন্য আসলে পারফেক্ট ছিল না। এটা আমার মতামত না, এটা আসলে মোস্ট অফ দ্য সবারই মোটামুটি একটা হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারটা সিকোয়েন্সিয়ালি এতটা ভালোভাবে রিপ্রেজেন্ট করা নাই। সো আমি চেষ্টা করছি সিকোয়েন্সগুলো যেন তোমাদের ব্রেইনের জন্য বোধগম্য হয়। আমি স্টুডেন্ট হলে আমি কিভাবে পড়লে বুঝতাম, কি জিনিসটাগুলো আমাকে বললে আমি বুঝতাম, সেই বিষয়গুলোকে আমি মাথায় রেখেই আর কি তোমাদেরকে একেবারে ডিটেলসে সিকোয়েন্সটা আমি হচ্ছে গিয়ে আলোচনা করে দিয়েছি, যাতে তোমাদের এই ব্যাপারটা ব্রেনে ভালো করে ঢুকে। তারপরে হচ্ছে দেখো, এই যে ওই ওই যা বললাম এতক্ষণ, এই ব্যাপারগুলোই আসলে এই টোটাল জিনিসটাই আমি আসলে ফিগার আউট করে দিছি, ক্লিয়ার আউট করে দিছি ভেঙে ভেঙে। যেমন এখানে আমরা হচ্ছে ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর করার জন্য যে 3টা পদ্ধতি, সেগুলো একদম ইন ডিটেলসে আমি ব্রেকডাউন করেছি। আমাদের তড়িৎ বিশ্লেষণের বিজারণ, তাপ বিজারণ এবং হচ্ছে স্ববিজারণ। তারপরে এই ব্যাপারগুলো আমরা কি নিয়ে আলোচনা করলাম, আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আলোচনা করলাম। অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন নিয়ে আসলে ডিটেলস আলোচনা করা হয়েছে। এখানে জাস্ট শুধু তড়িৎ বিশ্লেষণ না, এটা একদম আগা থেকে গোড়া পর্যন্ত পুরো পার্টটাকে আমরা আলোচনা করেছি অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের জন্য। তো অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের এই ব্যাপারটা গেল। দেন ফাইনালি হচ্ছে আমরা দেখলাম কার্বন বিজারণ পদ্ধতি কি, এরপর আমরা দেখলাম স্ববিজারণ পদ্ধতি কি এবং কারা করে। দেন এইটাই আসলে মোটামুটি ওভারঅল আমরা সেকেন্ড ক্লাসে এই জায়গার ডিটেলস ব্রেকডাউনগুলো করেছি। দেখো এই ক্লাসে ডিটেলসে কি কি ছিল, এখান থেকে আসার মতো কি কি বিষয় ছিল, এগুলো প্রত্যেকটা পয়েন্ট আমাদের ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পয়েন্ট ক্ষয়ের জন্য, এখানে ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা আমাদের ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা ডিসকাশন করেছি। এবং এইখানে যা আছে এইটা হচ্ছে আমরা এই যে দেখো ইম্পর্টেন্সই দেখাই দিছি, এটা আমাদের গয়ের জন্য বেশ ভালো পরিমাণ ইম্পর্টেন্ট। সো তোমাদের স্বাগত জানাচ্ছি আমি এই সেকেন্ড ক্লাসে। সো নিশ্চয় তোমরা ক্লাসটা ভালো করে দেখে ফেলবা। হ্যালো, কি অবস্থা স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আমরা খনিজ সম্পদ ধাতু অধাতু অর্থাৎ চ্যাপ্টার 10 এর সেকেন্ড ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। ফার্স্ট ক্লাসটা তোমরা যারা করোনি বা মিস করে এই সেকেন্ড ক্লাসে ক্লিক করে ফেলছো, তারা আমি রিকমেন্ড করবো যে তোমরা ফার্স্ট ক্লাসটা দেখে আসো। ঠিক আছে, একদম ধামাকাদার একটা ক্লাস। সিরিয়ালি যদি করো তাহলে তোমাদের জন্য বুঝতে অনেক অনেক সুবিধা হবে। তো আজকের ক্লাসে আমরা প্রথম ক্লাসে যে জিনিসগুলো করেছিলাম, তোমরা যারা দেখে আসছো তোমরা জানো যে আমরা হচ্ছে গিয়ে আমরা এই ধাতু নিষ্কাশনের প্রথম যে অংশটা, সেটা হচ্ছে গিয়ে আকরিকের ঘনীকরণ, এই বিষয় পর্যন্ত একদম ডিটেলস দেখেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা দেখব আমাদের কিভাবে ঘনীকৃত আকরিকটাকে, ওই যে আমরা যে আকরিকটাকে ঘনীকৃত করেছিলাম সেটাকে কিভাবে অক্সাইডে রূপান্তর করা যায়, এবং অক্সাইডে রূপান্তর করার পর এইটাকে আমরা মুক্ত ধাতুতে রূপান্তর করব। কারণ আমরা লাস্ট ক্লাসে দেখেছি আমাদের টার্গেট হচ্ছে আমরা যে আকরিকটা সংগ্রহ করছি সেখান থেকে ব্যবহারযোগ্য ধাতু বের করাটাই আমাদের টার্গেট। তাহলে আমরা সেই ফাইনালাইজেশনের দিকেই আগাচ্ছি, অর্থাৎ আমরা এখন ফাইনাল স্টেজে আছি, আকরিক থেকে আমরা সেই ধাতুটাকে মুক্ত করতে চাই। সেই বিষয়ে ডিটেলসগুলো দেখব। আচ্ছা, তাহলে আসো শুরু করে দেই। আমাদের প্রথম যেই কাজটা আমরা করতে যাচ্ছি সেইটা হচ্ছে এই যে ঘনীকৃত আকরিক যেটা আমরা পেয়েছি গতদিন, আমরা চূর্ণ বিচূর্ণ আকরিক যে সংগ্রহ করার পর সেটাকে চূর্ণ বিচূর্ণ করলাম, চূর্ণ বিচূর্ণ করার পর সেটাকে আমরা বিভিন্ন প্রসেসে ঘনীকরণ করলাম। ঘনীকরণ করার অর্থটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে সেখান থেকে বিশুদ্ধ অংশটাকে আলাদা করে খনিজ মল তথা অপদ্রব্যটাকে আমরা আলাদা করে ফেলেছি। তাহলে এখন দেখো যে এইখানে আমাদের কাজটা হচ্ছে যে ওই যে আমরা বিশুদ্ধ অংশটা নিলাম সেটাকে আমরা কিসে রূপান্তর করব, সেটাকে আমরা অক্সাইডে রূপান্তর করব, অর্থাৎ সেটার অক্সাইড ফর্মটাকে আমরা আলাদা করে ফেলবো, অক্সাইড অবস্থায় সেটাকে আমরা আলাদা করে ফেলবো। তো এইটার জন্য আমাদের যে প্রাথমিক যে কাজটা অক্সাইডে রূপান্তর করার ক্ষেত্রে আমাদেরকে আসলে আকরিকটাকে ভস্মীকরণ করতে হয়। এটাকে বলা হচ্ছে ক্যালসিনেশন। ক্যালসিনেশন বা ভস্মীকরণ মানে কি? মানে হচ্ছে আগুন দিয়ে তাপ দেওয়া, বাট শর্ত হচ্ছে অ্যাবসেন্স অফ এয়ার, অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে। দেখো ভস্মীকরণ এটা আসলে কি, এটা আমরা আসলে কি বুঝতে যাচ্ছি। এই ভস্মীকরণ অর্থ হচ্ছে গিয়ে ভস্ম করে ফেলা, ভস্ম। খুব সাডেন একটা এক ধরনের আগুন দিয়ে এমন এক, দেখো আগুন যখন জ্বলে, দেখো আগুন জ্বলাটা কি এক ধরনের দহন না? তোমরা জানো যে অক্সিজেনের অনুপস্থিতিতে আগুন জ্বালানো যায় না, বা আগুনটা আসলে জ্বলে না, সো সেখানে দহন হয় না। তার মানে তুমি বুঝতেছো, তুমি তাপ দিচ্ছ
আগুন দিয়ে তাপ দিচ্ছ, সেখানে দহন ঘটবে না ওই জায়গাটায়, যেহেতু অক্সিজেনের অনুপস্থিতি আছে, এমন বিষয়টাকে আমরা আসলে ভস্ম হয়ে যাওয়া বলতেছি, বা এটাকে আমরা ভস্মীকরণ বলতেছি। ঠিক আছে, এটাকে আবার কেউ বশীকরণ ভাববো না, বশ করার বশীকরণ না, এটা হচ্ছে কি ভস্মীকরণ। তাহলে দেখো ভস্মীকরণ জিনিসটা কি, এইটা হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে বাতাস বাতাস তথা কি বলতে চাচ্ছি, তথা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে, অক্সিজেনের অনুপস্থিতিতে অনুপস্থিতিতে কি করব, অক্সিজেনের অনুপস্থিতিতে আমাদের কাজ হচ্ছে এটাকে কি দেওয়া, উৎপত্তিতে তাপ দেওয়া, তাপ দেওয়া বা হচ্ছে জ্বালানো। আমি এটাকে হচ্ছে দেওয়াটাকে মুছে দিই কর্নার থেকে, তাপ দেওয়া বা হচ্ছে জ্বালানো, এই বুঝছো? ঠিক আছে, ক্লিয়ার? অক্সিজেনের অনুপস্থিতিতে ভস্মীকরণ করব আমরা কাদেরকে, কাদেরকে আমরা ভস্মীকরণ করে কি পাবো? দেখো এখানেও সেম কাজ, এখানেও অক্সাইড, দেখো সে অক্সাইড ফরম্যাটে যাচ্ছে, সে অক্সাইড ফরম্যাটে যাওয়ার আগে তার মধ্যে আরো এক্সট্রা কিছু আছে, সে এক্সট্রা কিছুটাকেও আমরা একটা অপদ্রব্য, আমাদের দেখো ভালো করে বুঝো, অপদ্রব্য বা খনিজমল আমরা কোনটাকে বলতেছি, খনিজের যেই অংশটাকে আমরা যতক্ষণ পর্যন্ত, খনিজ বা আকরিক স্পেসিফিকভাবে বললে আকরিকের যে অংশটাকে আমরা ব্যবহারযোগ্য পর্যন্ত রূপান্তর করতে যাচ্ছি, অর্থাৎ আমরা অ্যালুমিনিয়ামের, আমাদের সাপোজ ধরো বক্সাইড আছে, তোমরা জানো যে বক্সাইডের মধ্যে কি আছে, তোমরা এই জিনিসটা জানো যে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটার সাথে হচ্ছে গিয়ে পানি আছে। সো আমার লাগবে হচ্ছে শুধু অ্যালুমিনিয়াম, এই প্রসেসের মধ্যে ধাপে ধাপে যাই বাইর করে দিব তাই অপ্রয়োজনীয় জিনিস, তাই অপদ্রব্য। কথা ক্লিয়ার? অ্যালুমিনিয়াম পাওয়ার আগ পর্যন্ত এর মাঝখান থেকে হাইড্রোজেন অক্সিজেন সমৃদ্ধ যা যা আছে এগুলাকে আমরা ধাপে ধাপে যতবারই বাইর করব, ওই ওই বের করে দেওয়া প্রত্যেকটা অংশ আমাদের কাছে অপদ্রব্য, অর্থাৎ সেগুলোকে আমরা খনিজমল দাবি করতে পারি। সো দেখো আমরা অক্সাইডে রূপান্তর করতেছি, তার মানে হচ্ছে সেখান থেকেও কিছু একটা জিনিস বের হয়ে যাচ্ছে। কি বের হচ্ছে এক্সাম্পল দেখলে আমরা বুঝবো। দেখো কি কি বের করে আমরা শুধু অক্সাইডটাকে রেখে দিব, কিছু একটা জিনিস বের করে অক্সাইডটাকে রেখে দিব। যেমন দেখো কি কি আছে এখানে, একটু ছোট করে দিই, এটা খেয়াল করো। আমাদের কাছে মনে করো আছে আয়রনের অক্সাইড, আচ্ছা এটার সাথে কি থাকে, এটার সাথে হচ্ছে 3 অণু পানি থাকে। ওকে, এটাকে যদি আমরা তাপ দেই, অ্যাবসেন্স অফ এয়ার, ইন অ্যাবসেন্স অফ এয়ার, অক্সিজেনের অনুপস্থিতিতে, ঠিক আছে, ইন অ্যাবসেন্স অফ এয়ার যদি আমরা তাপ দিই তাহলে আমরা কি পাবো, তাহলে এখান থেকে শুধু ফেরিক অক্সাইডটা থাকবে আর পানিটা বের হয়ে যাবে, পানিটা বের হয়ে যাবে। এই যে পানিটা যে বের হয়ে গেল না, এটা আমাদের কাছে অপদ্রব্য, বা এটাকে আমরা আরেক প্রকার, দেখো খনিজমল বিষয়টা হচ্ছে গিয়ে শুধুমাত্র আকরিকের ঘনীকরণ এই সময়টার জন্যই সীমাবদ্ধ না। আমরা ক্লাসে দেখছিলাম আকরিকের ঘনীকরণে যে অংশটা বের করে দিয়েছিলাম সেটাকে আমরা অপদ্রব্য বলতেছিলাম বা খনিজমল বলতেছিলাম। আমরা প্রতি স্টেপেই আকরিকের ঘনীকরণের পর এখন আমরা এই যে অক্সাইড রূপান্তর এই স্টেপে আসলাম, এই স্টেপে এসেও যেগুলোকে বের করে দিব ওগুলোকেও খনিজমল বলতে পারবা, তাহলে এটাও একটা খনিজমল। ঠিক আছে, সো দেখো পানি আলাদা করে দিলাম, আমাদের লাগবে অক্সাইডটা, এই যে দেখো অক্সাইডের রূপান্তর হয়ে গেছে, শুধু ফেরিকের অক্সাইড আছে। সো এরকম আর কি কি করা যায়, দেখো এরকম কি কি টাইপ করা যায়, এরকম দেখো এরকম হচ্ছে গিয়ে ক্যালাস পানিযুক্ত এই অংশটাকে করা যায়। আমি বলি দেখো আকরিকের ভস্মীকরণে কি কি আছে, ক্যালাস পানিযুক্ত অক্সাইড, এরকম ক্যালাস পানিযুক্ত অক্সাইড, এদেরকে হচ্ছে দেখো এই যে একটা এক্সাম্পল দেখলাম আমরা, ভস্মীকরণ করা যায়। আর কি কি আছে, আর কি কি আছে দেখো, আমরা চাইলে দেখতে পারি কি কার্বনেট, কার্বনেট যৌগকে করা যায়, কার্বনেট। এই যে ক্যালাস পানি কি, এটা তোমরা আশা করি জানো, ক্যালাস পানি মানে হচ্ছে যৌগের মধ্যে যখন আমাদের এই যে এই অংশটা দেখো, এই যে অংশটা, এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্যালাস পানি। এই অংশটা, এই যে ক্যালাস পানি অংশটা যুক্ত আছে কিসের সাথে যুক্ত আছে, ফেরিক অক্সাইডের সাথে যুক্ত অবস্থায় আছে, এটাকে ক্যালাস পানি বলে, এটা তোমরা জানো, এটা আমরা দেখাইছি আমরা আরো আগে। তাহলে দেখো, তাহলে হচ্ছে কার্বনেট, সো কি বলতেছি বলো তো, যে কোনো কার্বনেট, যেমন হচ্ছে এই যে এটা জিঙ্ক কার্বনেট, এটাকেও যদি আমরা হচ্ছে তাপ দেই, তাপ দিলে এখান থেকে জিঙ্ক অক্সাইড, এই যে অক্সাইডের রূপান্তর, আমাদের কাজ হচ্ছে অক্সাইডের রূপান্তর করা, আমরা অক্সাইড পেয়ে যাচ্ছি, এই যে জিঙ্ক অক্সাইড পেয়ে যাচ্ছি। তাহলে কার্বন ডাইঅক্সাইড, এখানে দেখো কার্বনেট আছে, একটা অক্সিজেন আছে, তাহলে এখান থেকে বার হয়ে যাবে কি CO2, CO2 মানে কি কার্বনেট ডাইঅক্সাইড, তো এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল, আমরা জিঙ্কের অক্সাইড পেয়ে গেলাম। তারপর আর কি কার্বনেট থাকতে পারে, দেখো চুনা পাথর,
এই যে এটাকেও সেমভাবে আমরা যদি হিট দেই, হিট দিলে এখান থেকে ক্যালসিয়াম অক্সাইড পাবো আমরা, আর এখান থেকে বের হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। বুঝতে পারছো? ভেরি সিম্পল। আর কি কি যৌগ আছে যাদেরকে এরকম করে ভস্মীকরণ করা যায়? হাইড্রোক্সাইড থাকতে পারে, ঠিক আছে। কি কি থাকতে পারে বলো? হাইড্রোক্সাইড থাকতে পারে। যেমন হচ্ছে দেখো, এই যে দেখো আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কথা যদি বলি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই হাইড্রোক্সাইডটা থেকে চাইলে কিন্তু কি করা যায়, তাপ দিয়ে এখান থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড বের করে ফেলা যায়, অ্যালুমিনিয়াম অক্সাইড, আর হচ্ছে এখান থেকে পানি বের করে ফেলা যায়। সো এইরকম বিভিন্ন রকমের ক্যালাস পানিযুক্ত অক্সাইড, কার্বনেট বা হাইড্রোক্সাইড, এই টাইপের যেই সব আমাদের আকরিকের অংশগুলো আছে, এই অংশগুলো থেকে আমরা অক্সাইড রূপান্তর করতে পারি, ধাতব অক্সাইডে রূপান্তর করতে পারি এই ভস্মীকরণ পদ্ধতিতে। ভস্মীকরণ পদ্ধতি। এখন আসো একটা বিষয় খুব জরুরিভাবে বলি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি এটা বক্স করে দিই, হ্যাঁ বাক্স করে দিই। বাক্স কোথায়? এই যে বাক্স, বাক্সটাকে এইখানে লিপিবদ্ধ করে দিই। এদিক থেকে খনিজ মল, এইখানে আমি বাক্সটা করে দিচ্ছি। বাক্সটা একটু বুঝো কি বলতে চাই, হ্যাঁ ভালো করে বুঝো কি বলতে চাই বাক্সতে। দেখো আমরা বলছি কি, তাপ দেওয়া বা জ্বালানো। তাহলে এই যে ডেল চিহ্নটা, এটা তোমরা জানো এটাকে তাপ বলে, তাই না? এই যে ডেল চিহ্নটা, এটা দেওয়া মানে কি, এটা হচ্ছে গিয়ে তাপ বোঝাচ্ছে। শোনো খেয়াল রাখবা, এখানে তাপটা এমনভাবে দিতে হবে, এমনভাবে দিতে হবে যেন সেই তাপটা এই যৌগগুলার, এই যে এই অক্সাইড যৌগগুলার গলনাঙ্কের তাপমাত্রার নিচে হয়। মানেটা কি বুঝছো? এগুলা এই যে তাপ, এর পরিমাণটা যদি গলনাঙ্কের তাপমাত্রার উপরে হয়ে যায়, তাহলে কিন্তু অক্সাইডগুলো আর থাকবে না, এগুলা গলে যাবে, গলে আয়নিত হয়ে যাবে। কথা ক্লিয়ার? যদি তুমি এই তাপটা, এই যে অক্সাইডগুলা, কোন অক্সাইডগুলা বলো? এই যে অক্সাইডগুলা, এই যে অক্সাইডগুলা, যদি তুমি তাপ এই অক্সাইডগুলোর তাপমাত্রার থেকে বেশি দিয়ে ফেলো, তাহলে কিন্তু এগুলো গলে যাবে। সো এই জন্য ভস্মীকরণ পদ্ধতিতে তুমি যে তাপটা প্রয়োগ করতেছো, সেটা কিন্তু আসলে এই অক্সাইডগুলোর গলনাঙ্কের থেকে কি হইতে হবে? গলনাঙ্কের থেকে কম হইতে হবে। ক্লিয়ার? বুঝছো? ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে আমরা কি বলবো বলো তো? প্রয়োগকৃত তাপ এই পদ্ধতিতে, এটা আমাদের নোট, একটা ইম্পর্টেন্ট নোট, এই পদ্ধতিতে প্রয়োগকৃত তাপ, এই পদ্ধতিতে প্রয়োগকৃত তাপ কি হবে বলতো? এই পদ্ধতিতে প্রয়োগকৃত তাপ, এই যে এই অক্সাইডগুলো, অক্সাইড যৌগের গলনাঙ্কের চেয়ে কম হতে হবে। অক্সাইড যৌগের গলনাঙ্কের চেয়ে কম হতে হবে। অক্সাইড যৌগের গলনাঙ্কের চেয়ে কম হতে হবে। হ্যাঁ বুঝছো? ক্লিয়ার না ভেজাল আছে? এই প্রয়োগকৃত তাপ অক্সাইড যৌগের গলনাঙ্কের চেয়ে কম হতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাহলে আসো, আমাদের এটা হচ্ছে আমাদের আকরিকের ভস্মীকরণ গেল। এইবার আমরা চলে যাই পরবর্তী অংশ, আকরিকের তাপ জারণ। ঠিক আছে? আকরিকের কি জারণ বলো তো? আকরিকের তাপ জারণ। তো এই তাপজারণ পদ্ধতিতে আমরা আসলে কি করব? আমরা এই তাপজারণ পদ্ধতিতে আকরিক থেকে একইভাবে খনিজ মল দূর করে ফেলবো। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি এর আগের অংশে যাই। দেখো এই যে এটা, তাহলে আমি যেটা কি বললাম বলো তো, আমাদের মনে আছে কিনা ভাইয়ারা? এই যে এই অংশটা, এই কালি দিয়ে দেখা দিই, এই যে এগুলা, এই যে যে এক্সট্রা অংশগুলো বের হয়ে গেল, হ্যাঁ এগুলা কিন্তু কি, এগুলা কিন্তু সব আমরা এগুলাকে চাইলে খনিজ মল বলতে পারি। ঠিক আছে? আমরা এগুলাকে চাইলে কি বলতে পারি? খনিজ মল বলতে পারি। ওকে, তারপর আসো তাপজারণ। তাপজারণ মানে কি? মানে হচ্ছে তাপ দিয়ে জারণ ঘটানো। এটার কথার মধ্যেই লেখা আছে তাপজারণ। এটার অংশটা কি বলতো? এটার মানে হচ্ছে তাপ দিয়ে জারণ ঘটানো। তাপ দিয়ে জারণ ঘটানো। আশা করি কথাটা বুঝতে পারছো। তাপ দিয়ে কি ঘটানো? জারণ ঘটানো। তাহলে এই কাজটা আমরা করব সাধারণত সালফাইড আকরিকের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটানো হয়। তাহলে এই কাজটা কাদের জন্য ঘটানো হয়? এই কাজটা সাধারণত হচ্ছে গিয়ে সালফাইড আকরিকের ক্ষেত্রে ঘটানো হয়।
ঠিক আছে, সালফাইড আকরিকের ক্ষেত্রে এ পদ্ধতি প্রযোজ্য। সালফাইড আকরিকের ক্ষেত্রে এ পদ্ধতি প্রযোজ্য। এবং মনে রাখবা আগেরবার যেমন হচ্ছে গিয়ে আমরা কি করছিলাম, আগেরবার আমরা অক্সিজেনের অনুপস্থিতিতে করছি, অর্থাৎ বাতাস তথা অক্সিজেনের অনুপস্থিতিতে। এখানে অক্সিজেনের উপস্থিতি ঘটানোই লাগবে মাস্ট। এই যে দেখছো আমরা জারণ ঘটাইতে চাই, জারণ ঘটাবো কিসে? জারণ ঘটাবো অক্সিজেনের উপস্থিতিতে। অক্সিজেন ছাড়া কি জারণ ঘটানো যায়? না, ঘটানো যায় না। এটা তোমরা জানো যে জারণ মানে কি, আসলে জারণ মানে অক্সিজেন দিয়ে জারণ ঘটানো হয়, তাই না? তাহলে এখানে আমাদের জারণ ঘটাবো কিভাবে? অক্সিজেনের উপস্থিতিতে। তাহলে এই তাপ জারণটা আসলে কিভাবে ঘটানো হয়? এই তাপ জারণটা ঘটানো হয় হচ্ছে বাতাস তথা অক্সিজেনের উপস্থিতি। তুমি তাপ দিবা কিন্তু জারণ ঘটানোর জন্য এবার তাপ দিচ্ছ, তাহলে জারণ ঘটানোর জন্য কি লাগবে? অক্সিজেন লাগবে। তাহলে বাতাস তথা অক্সিজেনের উপস্থিতিতে কি লাগবে? বাতাস তথা অক্সিজেনের উপস্থিতিতে আমরা তাপ প্রয়োগ করব। তাপ প্রয়োগ করা হয়। তো আমি তাপ প্রয়োগ লিখে দিলাম, ঠিক আছে? বাতাস তথা অক্সিজেনের উপস্থিতিতে তাপ প্রয়োগ করা হয়। তাহলে এটার এক্সাম্পল কি কি ঘটনা দেখো? সালফাইড জাতীয় যৌগ, সালফাইড আকরিক। তাহলে কি কি থাকতে পারে? যেমন দেখো, যেমন এই যে জিঙ্ক সালফাইড, ঠিক আছে? এই জিঙ্ক সালফাইডটাকে তুমি এবার অক্সিজেন দিয়ে তাপ দাও, তাহলে জারণ হবে। অক্সিজেন জারণ করবে। জারণ করা মানে কি? এই ধাতু এবং অধাতু উভয়ের সাথেই অক্সিজেন যুক্ত হয়ে যাবে। অর্থাৎ অক্সিজেন জিঙ্ক সালফাইডটাকে জারিত করে জিঙ্ক অক্সাইড আর সালফার ডাইঅক্সাইড দিবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? জিঙ্ক অক্সাইড প্লাস হচ্ছে, এই জিঙ্ক অক্সাইডটা আসলে সলিড হয়, আমি ব্র্যাকেটে সলিড দিয়ে দিচ্ছি, প্লাস হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এটা হয় হচ্ছে গ্যাসীয়। তাহলে এই আমাদের কাঙ্ক্ষিত কি পেয়ে গেলাম? কাঙ্ক্ষিত অক্সাইড পেয়ে গেলাম, জিঙ্ক অক্সাইড। এই যে আমাদের অক্সাইডে রূপান্তর করতে হবে, আমরা পেয়ে গেছি। সো এই হলো একটা প্রসেস। আর আরেকটা এক্সাম্পল কি? দেখো এখানে একটা জিনিস আছে, তোমাদের একটু বলে দিই, এগুলোর নাম আছে। যেমন হচ্ছে দেখো যে জিঙ্ক সালফাইডের একটা নাম আছে, এটাকে বলা হয় জিঙ্ক ব্লেন্ড। এটা তোমরা সামনে আবার পাবা, আমি জাস্ট বলে রাখতেছি। জিঙ্ক অক্সাইডের নাম কি? এই আকরিকের কিন্তু স্পেসিফিক নাম আছে, বিভিন্ন আকরিকের কিছু স্পেসিফিক নাম আছে, এগুলো আমি পরের ক্লাসগুলো বলে দিব যে তোমাকে কোন কোন আকরিকের নামগুলো অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এগুলো হচ্ছে জিঙ্ক ব্লেন্ড। তারপরে দেখি আরেকটা আছে লেড সালফাইড দিয়েও করা যায়। সো এই লেড সালফাইড এটাও সলিড, এটাকে হচ্ছে আমরা অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া দেই, অর্থাৎ তাপ দিয়ে তাপ জারণ ঘটাই, তাহলে একইভাবে লেড অক্সাইড আর সালফার ডাইঅক্সাইড বের হয়ে যাবে। সেখান থেকে আমরা পাচ্ছি লেড অক্সাইড এবং হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে? তাহলে এই লেড অক্সাইডটাও কিন্তু আমাদের আরেকটা অক্সাইড পেয়ে গেলাম আমরা। আবার দেখো এই যে লেড সালফাইড, এটা কিন্তু নাম আছে, এটার নাম হচ্ছে গ্যালেনা। এই আকরিকটার নাম কি? এই আকরিকটার নাম গ্যালেনা। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার, আশা করি কোনো কনফিউশন নাই, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু আমরা আকরিকগুলোকে তাপ জারণ, এই যে সালফাইড যুক্ত যে আকরিকগুলো আছে সেগুলোকে অক্সিজেন দিয়ে জারণ করার মাধ্যমে আমরা এইভাবে অক্সাইডে রূপান্তর করে ফেলতে পারি, ঠিক আছে? তুলে ফেলো তাহলে সবাই। তাহলে দেখো এবার হচ্ছে নেক্সটে যাই। নেক্সট আসো, আমাদের ধাতব অক্সাইড রূপান্তর করার প্রসেস আমরা জেনে ফেলছি। আমাদের নেক্সট স্টেপটা কি? আমাদের যদি মনে থাকে দেখবা যে নেক্সট স্টেপটা হচ্ছে ধাতব অক্সাইডটাকে এবার আমরা সরাসরি অক্সাইডটাকে বের করে দিব। এতক্ষণ ধরে সব কিছু বের করে লাস্টে অক্সাইডটা থেকে গেছে, এবার পালা হচ্ছে এই অক্সাইডটাকে বের করে দেওয়া। এই অক্সাইডটাকে বের করে দিলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত মুক্ত ধাতু, ঠিক আছে? আমাদের সেই ধাতু, একদম ক্লিন ধাতুটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখন আসো, এখন আমরা যেটা করব, দেখো ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর করার জন্য আমাদের কয়েকটা প্রসেস বা পদ্ধতি আছে। কি প্রসেস? দেখো 1 নম্বর প্রসেস হচ্ছে গিয়ে আমরা কি করতে পারি? তড়িৎ বিশ্লেষণ করতে পারি। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য পিওরেস্ট প্রসেস। এই কাজটা করলে প্রায় 99.9% প্লাস পিওর পাওয়া যায়, ধাতুটাকে অনেক বেশি মাত্রায় পিওর অবস্থায় পাওয়া যায় যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি। কোন প্রসেসটা বলো তো? তড়িৎ বিশ্লেষণ। এই প্রসেসটা হচ্ছে গিয়ে খুবই পিওর একটা প্রসেস। তাছাড়া আমরা আর কি করতে পারি? আমরা চাইলে তাপ বিজারণ করতে পারি। আগেরবার অক্সিজেনে কনভার্ট করার জন্য, অক্সাইডে কনভার্ট করার জন্য আমরা তাপ জারণ করছিলাম। এবার এই অক্সিজেনটাকে বের করেও দেওয়ার জন্য রিভার্স ওয়েতে আবার কি করব? তাপ বিজারণ করব।
তাপ বিজারণ। আর আরেকটা প্রসেস কি, আরেকটা প্রসেস হচ্ছে স্ববিজারণ পদ্ধতি, অর্থাৎ আমরা কি করতে পারি, এটাকে অটো রিডাকশন মেথড বলে, নিজেই নিজেকে বিজারণ করে ফেলে বা বিজারিত করে ফেলবে এমন অবস্থা, এটা আমরা নেক্সটে দেখব। সো এই তিনটা প্রসেসের মাধ্যমে আমরা চাইলে কি করতে পারি, এই তিনটা প্রসেসের মাধ্যমে আমরা হচ্ছে ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর করতে পারি। আসো আমরা প্রথম যে প্রসেসটা সেটা হচ্ছে দেখব তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। দেখো আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কি করব, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করব, অ্যালুমিনিয়াম ধাতু তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশন করব। তো এইটার জন্য দেখো তাহলে আমরা এখন যেটা করতেছি, আমরা করতেছি হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ। তো আসো এইখানে দেখো তোমাদের একটা চিত্র দেওয়া আছে, তোমাদের বইয়ের চিত্রটা, এখানে হচ্ছে গিয়ে সেই আমাদের যে ডায়াগ্রামটা দেওয়া আছে যে কিভাবে আমরা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের কাজটা করি, কোত্থেকে করি, এই অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে আমরা ফাইনাল যে ধাতুটা সেটাকে নিষ্কাশন করার কাজটা আমরা করি। তাহলে এই যে ফাইনাল ধাতুটাকে নিষ্কাশন করার কাজটা আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। আসো আমরা ফার্স্ট স্টেপে যাই। আমাদের প্রথম যে স্টেপটা আমরা ফলো করব, হ্যাঁ, স্টেপ নাম্বার হচ্ছে 1। প্রথমে আমাদের কাজ হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডকে গলিত অবস্থায় নিয়ে যাওয়া। তাহলে আমাদের কি করতে হবে, অ্যালুমিনিয়াম অক্সাইড, এই যে আমরা যে অক্সাইডে রূপান্তর করেছিলাম, বাই দ্য ওয়ে এই তড়িৎ বিশ্লেষণের এই ব্যাপারটা এটা আমরা দেখবো হচ্ছে কার ক্ষেত্রে, এই জিনিসটা আমরা দেখব শুরুতেই বলে রাখি, এটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম অক্সাইডের জন্য খুব প্রযোজ্য একটা মেথড। এই মেথডটা তাহলে আমরা দেখি বক্সাইড থেকে কিন্তু আমরা করি এই কাজটা, তাই না। বক্সাইড থেকে আমরা কি করছি, প্রথমে হচ্ছে কি আমরা ঘনীকরণ করলাম বক্সাইড আকরিকটাকে, চূর্ণ বিচূর্ণ করার পর ঘনীকরণ করে খনিজ মল বের করলাম, বের করার পর আজকে প্রথমেই আমরা দেখলাম যে কি করা যায়, এই জিনিসটাকে হচ্ছে কি তাপ দিয়ে আমরা এখান থেকে সেটাকে অক্সাইডে রূপান্তর করতে পারতেছি। অর্থাৎ আমরা হচ্ছে কি এই পানিটাকে বের করে দিয়ে অক্সাইডে রূপান্তর করলাম, অক্সাইডে রূপান্তর করার পর এখন আমাদের কাজ হচ্ছে ধাতুটাকে মুক্ত করা। তাহলে এটা কার ক্ষেত্রে করতেছি আমরা, তড়িৎ বিশ্লেষণের এই কেসটা বক্সাইড। ঠিক আছে, বক্সাইডের আকরিক অর্থাৎ বক্সাইড, বা হচ্ছে কি এখান থেকে আমরা কি বলতে পারি, আমাদের কাছে আছে কি অ্যালুমিনিয়াম অক্সাইড, মূলত এই জিনিসটা থেকে আমরা এই কাজটা করতেছি। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, আমি হচ্ছে যে এটা এইভাবে দেখাই দিই যে আমাদের আলটিমেটলি আমরা কাজটা করতেছি হচ্ছে বক্সাইড থেকে যেই ধাতুটা নিষ্কাশন করব আমরা, সেই ধাতুটার জন্য আমরা কাজটা করতেছি, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডকে গলিত অবস্থায় নিয়ে যেতে হবে বা গলাতে হবে, অ্যালুমিনিয়াম অক্সাইডকে গলাতে হবে। এখানে একটা চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের যে গলনাঙ্ক, অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক অনেক বেশি, বুঝছো, অনেক বেশি, অনেক। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড এটার যে গলনাঙ্ক, এটার গলনাঙ্ক হচ্ছে প্রায় 2050 ডিগ্রি সেলসিয়াস, 2050 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাটা আনা কিন্তু কত সহজ বিষয় না, খুব কঠিন, তোমার অনেক জ্বালানি খরচ করে তারপর এই তাপমাত্রাটা নিয়ে আসতে হবে, এটা খুব ব্যয়বহুল এবং ঝামেলাযুক্ত। তাহলে আমরা এই এত তাপমাত্রা বের করা এই জিনিসটা আমরা একটা বিকল্প খুঁজতে চাই। দেখো যে কোনো সমস্যা আমাদের এগুলো কিন্তু ব্যয়বহুল করা যাবে না। অ্যালুমিনিয়াম তো দেখছো পাত্র, অ্যালুমিনিয়ামের পাত্র কিনছো না, বাসা বাড়িতে আমাদের আম্মুরা যে রান্না বান্না করে আমাদের হচ্ছে গিয়ে মূলত অ্যালুমিনিয়ামের ডেস্কি এগুলো ডেস্ক মেক্স এগুলো বেশি ইউজ করে, পাতিল টাতিল যা আছে অ্যালুমিনিয়ামের। অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, অ্যালুমিনিয়াম হচ্ছে যে তাপ দিয়ে এখানে সহজে রান্না করা যায়, কারণ এটা হচ্ছে কি বেশ ভালো পরিমাণ তাপ হচ্ছে গিয়ে ধারণ করতে পারে, এটা হচ্ছে প্রথম কথা, অর্থাৎ তাপ ধারণ ক্যাপাসিটি ভালো। তারপরে হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম কিন্তু হালকা, ধাতুগুলোর মধ্যে লোহা বলো বা অন্য যাই বলো, দস্তা যা আছে সব হচ্ছে গিয়ে হালকা, স্টিল থেকে শুরু করে সব থেকে হালকা হচ্ছে অ্যালুমিনিয়াম অনেক হালকা হয়, আর কিছুটা নমনীয় হয়। হ্যাঁ, সো এই জন্য এইটা বেশি মাত্রায় ব্যবহারযোগ্য অ্যালুমিনিয়ামটা রান্নাবান্না থেকে। এছাড়া অ্যালুমিনিয়ামের অনেক ইউজ আছে, তার মানে এত ইউজ, আমি যদি এই জিনিসটাকে ব্যয়বহুল করে ফেলি অ্যালুমিনিয়াম মিশ্রণটাকে, তাহলে তো হলো না। তো আমি প্রথম দিকে বলছি আমাদের এই আকরিকগুলা কিন্তু কি, এগুলো সব আকরিক নামটাই আসছে কেন জানো, খনিজটাকে আমরা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করতে পারি। তা আমরা চাচ্ছি অ্যালুমিনিয়ামের দামটা যেন না বাড়ে, তাহলে তো ঝামেলা, তাই না, টাকা পয়সার দাম, জিনিসপত্র আসলে এত টাকা পয়সা রিলেটেড করা যাবে না। তাহলে এই যে এটার পিছনে যে খরচটা, অতিরিক্ত খরচটা রিডিউস করাটা হচ্ছে টার্গেট। দেখো এইটা রিডিউস করার জন্য, অর্থাৎ যেটা বললাম যে প্রচুর পরিমাণ জ্বালানি খরচ হবে, ঝামেলা আছে, অনেক খরচ যাবে এটার পিছনে, আমরা যাচ্ছি এই খরচটাকে রিডিউস করতে। তাহলে কি করতে হবে, গলনাঙ্কটাকে কমায় দিতে হবে। এমন একটা ব্যবস্থা যদি আনা যায় যে এটার গলনাঙ্কটা কম, অর্থাৎ অল্প তাপমাত্রায় গলায় ফেলতেছি, এমন যদি করা যায় তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য কাজটা সহজ হয়ে যায়। এইটার জন্য একটা স্পেশাল রাসায়নিক পদার্থ মেশানো হয়, কার সাথে, অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে একটা স্পেশাল রাসায়নিক পদার্থ মেশানো হয় যেটার নাম হচ্ছে ক্রায়োলাইট। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি বলতেছি
দেখো এই জায়গায় আমরা কি করব, আচ্ছা এই অ্যালুমিনিয়াম অক্সাইডের এর গলনাঙ্ক গলনাঙ্ক হ্রাস করার জন্য এর সাথে ক্রায়োলাইট রাসায়নিক পদার্থটার নাম কি? ক্রায়োলাইট মানে হচ্ছে সোডিয়াম 3 অ্যালুমিনিয়াম 6টা ফ্লোরিন। এটার আরেকটা নাম আছে, এটার একটা নাম হচ্ছে সোডিয়াম হেক্সাফ্লোরো অ্যালুমিনেট। আরেকটা নাম কি বলতে পারো? আরেকটা নাম বলতে পারো সোডিয়াম হেক্সাফ্লোরো অ্যালুমিনেট। আমি এটা ছোট করে লিখে দিচ্ছি, দেখো এটাকে আমি ছোট করে লিখে দিচ্ছি এই জায়গায়, তোমরা যাতে মনে রাখতে পারো চাইলে, ঠিক আছে? এই যে এটা আরেকটা নাম কি, এটা একটা নাম হচ্ছে সোডিয়াম, দেখো সোডিয়াম আছে 6টা ফ্লোরিন আছে, এই জন্য নাম হেক্সাফ্লোরিন। খেয়াল করো 6টা ফ্লোরিন আছে, সোডিয়াম হেক্সাফ্লোরো। এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম আছে, এই জন্য এটার নাম হয়ে যাবে অ্যালুমিনেট। ঠিক আছে? সোডিয়াম অ্যালুমিনিয়াম 6টা ফ্লোরিন, এটা আরেকটা নাম কি বলা যায়? রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হেক্সাফ্লোরো অ্যালুমিনেট। তাহলে এখন দেখো এবার হচ্ছে তাহলে আমরা কি করব, ওই যে সেই এই ক্রায়োলাইট অর্থাৎ সোডিয়াম হেক্সাফ্লোরো অ্যালুমিনেটটাকে যুক্ত করব কার সাথে? অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে। ঠিক আছে, তাহলে এর সাথে ক্রায়োলাইট মিশ্রিত করা হয় গলনাঙ্ক হ্রাস করার জন্য। ক্রায়োলাইট এর সাথে মিশ্রিত করা হয় ঠিক আছে, মিশ্রিত করা হয় ক্রায়োলাইট। তাহলে এখন দেখো এই যে ক্রায়োলাইটটার কথা বললাম না, এই ক্রায়োলাইটটার নিজস্ব একটা গলনাঙ্ক আছে। এই ক্রায়োলাইটের গলনাঙ্ক হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস। এই যে ক্রায়োলাইট, এইটার নিজস্ব গলনাঙ্ক হলো 1000 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ক্রায়োলাইটের নিজস্ব গলনাঙ্ক। তখন ক্রায়োলাইট মিশ্রিত করার পর এই ক্রায়োলাইট আর অ্যালুমিনিয়াম অক্সাইড একসাথে যখন তুমি মিশ্রিত করছো, তখন এই মিশ্রিত গলনাঙ্কটাই আবার হচ্ছে গিয়ে কমে যায়, রিডিউস হয়ে যায়। দেখো এই মিশ্রিত গলনাঙ্কটা কত, কোনটা বলো তো, কোন গলনাঙ্ক? এই যে এই অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস হচ্ছে সোডিয়াম হেক্সাফ্লোরো অ্যালুমিনেট, এই মিশ্রিত গলনাঙ্কটাই অর্থাৎ এইবার এসে কি হবে দেখো, আমি মিশ্রিত গলনাঙ্কটা বলি। মিশ্রিত গলনাঙ্ক এটা কত হয়ে যায়? এটা হয়ে যায় হচ্ছে, তোমাদের বইতে লেখা আছে 800 থেকে 1000, এটা একটু মিস ইনফরমেশন। এটা সঠিক ইনফরমেশন হওয়া উচিত ছিল 900 থেকে 950 ডিগ্রি সেলসিয়াস। তোমরা সার্চ দিয়ে দেখতে পারো, একটু মিস ইনফরমেশন হয়ে যায়। পুরানো যে বইগুলো আছে, এটা হচ্ছে পুরানো বইয়ের তথ্য দিলাম আমি, পুরানো বইগুলা। এটা কোন বইয়ের তথ্য? এটা হচ্ছে পুরানো বইয়ের তথ্য, পুরানো বইয়ের তথ্য। ঠিক আছে, তো যাই হোক তোমাদের বইতে লেখা আছে 800 থেকে 1000, তার মানে বুঝো এই গলনাঙ্কটা কি মিশ্রিত, মানে কি, মানে হচ্ছে এই টেম্পারেচারে গিয়ে এই দুইটাই একসাথে গলে যাবে। কথা বুঝছো? সোডিয়াম হেক্সাফ্লোরো অ্যালুমিনেটও গলে যায়, আবার অর্থাৎ এটা মিশ্রিত গলনাঙ্ক হয়ে গেছে, অ্যালুমিনিয়াম অক্সাইডও গলে যায়। তো এখান থেকে তো আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড বের করে ফেলতেছি। কথাটা কি বুঝছো? এখান থেকে তো তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড পেয়ে যাচ্ছি। কি অ্যালুমিনিয়াম অক্সাইড পাচ্ছি? এই যে গলিত অ্যালুমিনিয়াম অক্সাইডটা পেয়ে যাচ্ছে। এবার মাত্র 800 থেকে 1000, কোথায় 2050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগতো, আর এখন সেটা কত হয়ে গেছে? 800 থেকে 1000 হয়ে গেছে। তাহলে এই তাপমাত্রাটায় আমরা কি করতে পারবো? আমরা হচ্ছে গিয়ে কি বলতেছিলাম, হ্যাঁ এই সোডিয়াম হেক্সাফ্লোরো অ্যালুমিনেট, এইটা হচ্ছে কি যখন আমরা মিক্স করব তখন আমরা এই তাপমাত্রায় গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড পাবো। তাহলে এখন আমাদের কথা হচ্ছে গলিত অবস্থায় অ্যালুমিনিয়াম অক্সাইড দেখতে কেমন হয়। আসো আমরা একটু দেখি। দেখো এই জায়গাটায় আমরা দেখি গলিত অবস্থায় অর্থাৎ যখন তুমি কি করবা, তোমার টার্গেট হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডকে গলাইতে হবে।
দেখো এখানে কিন্তু ক্রায়োলাইট মিশ্রিত আছে। সো ক্রায়োলাইটে কি হয়েছে এটা আমাদের দেখা দরকার নেই। ক্রায়োলাইট গললে কি হবে এই আলোচনা আমাদের দরকারই নেই, কারণ আমরা তো ক্রায়োলাইট নিয়ে কাজ করতেছি না, আমরা কাজ করতেছি হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড নিয়ে। তাহলে এই গলিত অবস্থায় অর্থাৎ 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম অক্সাইড কেমন হয় দেখতে। দেখো এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটাকে আমরা গলায় দিব গলিত অবস্থা। গলিত অবস্থায় এটা আমাদেরকে অ্যালুমিনিয়াম আয়ন দিবে, অর্থাৎ সহজ ভাষায় এই অ্যালুমিনিয়াম আর অক্সিজেন আয়নিত হয়ে যায়। সো 2টা অ্যালুমিনিয়াম আয়ন পেলাম আর 3টা অক্সাইড আয়ন পেলাম। তাহলে গলিত অবস্থায় অ্যালুমিনিয়াম অক্সাইডের অ্যালুমিনিয়াম 3+, 2টা অ্যালুমিনিয়াম 3+ প্লাস হচ্ছে কি 3টা অক্সাইড। ক্লিয়ার না? হয়ে আছে? ক্লিয়ার। আয়নিত হয়ে যায় গলিত অবস্থায়। সো আয়নিত হয়ে গেল। এইবার আসো, আয়নিত এই জিনিসগুলাকেই তুমি একটু ভালো করে দেখো, বুদ্ধিমানের মতো চিন্তা করো। যদি তুমি একটু বুদ্ধিমানের মতো চিন্তা করো, আমরা তো পড়াশোনা খালি কি বাটা নাম্বারের জন্য পড়লেই হবে, একটু চিন্তা করে দেখো তোমার কাজ আসলে কি। তোমার কাজ হচ্ছে এই চার্জটাকে তুমি বিমুক্ত করে দিবা। তোমার এখানে অ্যালুমিনিয়াম চার্জিত অবস্থায় আছে, তুমি কোনোভাবে এই চার্জিত অবস্থাটাকে সরাই দিলেই কিন্তু তুমি জাস্ট ধাতু অবস্থাটা পাচ্ছ, অ্যালুমিনিয়াম অবস্থা। তাহলে এই জিনিসটাকে বলা হয় চার্জ বিমুক্ত করা। কোনো আয়নকে দেখো, চার্জ আছে মানে কি, সেটা আয়ন। কোনো আয়নকে চার্জ বিমুক্ত করার উপায় হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তাহলে এই জায়গায় আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এই চার্জটাকে বিমুক্ত করা, চার্জ বিমুক্ত করা। দেখো চার্জ বিমুক্ত করার উপায় কি? উপায়টা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ। এই জন্য দেখো আমরা এখানে তড়িৎ বিশ্লেষণ করতেছি বক্সাইডকে, ওইখান থেকে অ্যালুমিনিয়াম 3+টাকে আমরা চার্জ বিমুক্ত করতে চাই। এখন আসো চার্জ যে বিমুক্ত করব, চার্জ বিমুক্ত করার জন্য আমাদের তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণে কি কি লাগে বলো? তড়িৎ বিশ্লেষণে লাগে কি কি? এই দেখো, একটা ক্যাথোড লাগে, একটা অ্যানোড লাগে। লাগে কি লাগে না? এখানে ক্যাথোডটাও গ্রাফাইট, কার্বন মানে হলো গ্রাফাইট, এখানে কার্বন লিখে দিছে তোমাদের বইতে। এটা আসলে গ্রাফাইট ইউজ করা ভালো, কার্বনের একটা স্পেসিফিক রূপ হচ্ছে গ্রাফাইট। এখানে গ্রাফাইট ইউজ করে, কার্বনের ওই স্পেসিফিক রূপটা। কয়লা হোক, হীরা হোক, কার্বনের অনেক রকম রূপ আছে। কার্বন কয়লা হইতে পারে, কার্বন হীরা হইতে পারে। মানে কয়লা বলতে কোক, এটাকে কোক বলা হয়। কোক মানে আবার অন্য কিছু বুঝো না, বড় ক্লাস হলে ডিটেলসে জানতে পারবা। এটা কার্বনের একটা রূপ, এটা হচ্ছে কোক। কয়লার মতো দেখতে কার্বনের রূপ। কোক, হিরক মানে হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ড এক ধরনের কার্বন। এখানে কোক, ডায়মন্ড এগুলো কোনো কিছু কাজ করবে না। কার্বনের যেই স্পেসিফিক রূপটাকে গ্রাফাইট বলা হয় সেটাই কাজ করে। তার মানে এখানে আসলে মূলত ইউজ করা লাগবে গ্রাফাইট, নট কার্বন। সো ইটস বেটার টু ইউজ গ্রাফাইট, কার্বন না। কিন্তু কি ইউজ করতে হবে? গ্রাফাইট ইউজ করতে হবে। হ্যাঁ বুঝছি, বোঝা গেছে? সো তুমি গ্রাফাইট লেখো, এটা আরো বেশি বেটার শোনা যায়। আচ্ছা, তাহলে এখন আমাদের এই গ্রাফাইট ক্যাথোড ইউজ করবো, আমরা আবার গ্রাফাইট কি ইউজ করবো? অ্যানোড ইউজ করবো। কারণ তড়িৎ বিশ্লেষণে তোমরা জানো যে ক্যাথোড আর অ্যানোড ইউজ করা লাগে, ক্যাথোড আর অ্যানোড ইউজ করা লাগে। ওকে, দেখো এই যে এখন আবার ঠিকই কিন্তু গ্রাফাইট লেখছে, দেখছো? এখানে আবার নিচে ঠিকই গ্রাফাইট লেখছে। আচ্ছা সমস্যা নেই। এই যে এই অংশটা, বাইরের অংশটা দিয়ে দেখতে পাচ্ছ, আমি একটু বাইরে দিয়ে যে এইগুলো দিয়ে দেখাই দিই ভাবে। এই যে এই অংশটা, এটা তো অন্য কালার হয়ে গেল, লাল কালার দিয়ে দেখাই। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে স্টিলের অংশ। এটা কিসের? স্টিলের। এইটার মধ্যে আবার দেখো, এটার মধ্যে আবার এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আবার গ্রাফাইটের আস্তরণ, গ্রাফাইট বা কার্বনের আস্তরণ, এই যে অংশটা। তাহলে স্টিল ভিতরের দিকের অংশটা হচ্ছে গ্রাফাইট বা কার্বনের আস্তরণ। আর তুমি এখানে একটা কার্বন দণ্ড ইউজ করছো এই জায়গাটায়। এটা আসলে এরকম করে দেখাইছে, এটা দেখাইছে হচ্ছে গিয়ে এই যে এই ব্লকগুলোতে যেন ইজিলি আয়ন যাইতে পারে, আয়ন গিয়ে ঢুকতে পারে, এই জন্য এরকম করে দেখাইছে। এটা একটা দিলেও হইতো, এরকম 2টা বাক্স না দিয়ে একটা দিলেও হইতো, এটা নিয়ে টেনশনে কিছু নাই। এটা জাস্ট এটা পুরোটাকে তুমি একটা দণ্ড কনসিডার করো, পুরোটাকে একটা কি কনসিডার করবা? দণ্ড। তাহলে এই দণ্ডটা হচ্ছে আমাদের অ্যানোড, আর এই যে আস্তরণটা, এই আস্তরণটা হচ্ছে আমাদের ক্যাথোড। বুঝছো? তার তড়িৎ বিশ্লেষণে অ্যানোড লাগে, ক্যাথোড লাগে। ঠিক আছে? আর দেখো, আর এই জায়গায় এই যে এগুলা, এই অংশটা, এই যে এটা এখানে যা দেখতে পাচ্ছ, এগুলাই হচ্ছে আমাদের সেই গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড, যেটার সাথে কি ছিল? যেটার সাথে ক্রায়োলাইটও ছিল। অর্থাৎ এই যে আমাদের এই গলিত অবস্থাটা, এই যে আমাদের গলিত অবস্থা,
এই গলিত অবস্থাটা কোথায় আছে? এই গলিত অবস্থাটা আছে হচ্ছে এই অংশটার মধ্যে, এই যে অংশটা। এখানে কিন্তু ক্রায়োলেটের মিশ্রণ ছিল, ক্রায়োলেট ছিল, আমরা বলছি ক্রায়োলেট নিয়ে আমাদের এখানে আলোচনা নেই। সো ক্রায়োলেটের সাথে কি হবে না হবে এটা আমাদের দেখা দরকার নেই, আমরা খালি দেখব এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে কি হয়েছে, কারণ এখান থেকে আমরা অ্যালুমিনিয়াম ধাতু পাবো। ফাইন, দেখো এইবার আসো, এবার গলিত অ্যালুমিনিয়াম, দেখো তুমি মনে রাখবা অ্যানোড আর ক্যাথোড, এই কথা দুটো মনে রাখবা। কি কি? অ্যানোড আর ক্যাথোড। তোমাদের জারণ বিজারণ আশা করি মনে আছে, আমি ধারণা করতেছি তোমরা অধ্যায়টা পড়তে আসছো, তোমরা অধ্যায় 7 পারো, অর্থাৎ জারণ কি বিজারণ কি এটা তোমরা পারো। আমি বলে দিব, যদি তোমরা আগে থেকে এটা পেরে থাকো তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। আসো আমরা এই গলিত অ্যালুমিনিয়াম অক্সাইডের কাজে চলে যাই। এখন দেখো, ক্যাথোড আর অ্যানোডে জারণ আর বিজারণ হয়, কোথায় কোনটা হয় এটা আমি বলি, খেয়াল করো। এই যে দেখো ক্যাথোড, আমি আগে অ্যানোডের কথা বলি। অ্যানোড, দেখো অ্যানোডে মনে রাখবা সবসময় অ্যানোডে জারণ ঘটে, অ্যানোডে জারণ ঘটে। আর ক্যাথোড, ক্যাথোড, ক্যাথোডে সবসময় বিজারণ ঘটে। ক্যাথোডে কি ঘটে? ক্যাথোডে বিজারণ ঘটে। ক্লিয়ার? বুঝতে পারছো? অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। এইবার ব্যাপারটা হলো কি, এই জারণ আর বিজারণ ঘটায়েই আমরা এগুলা বিমুক্ত করে ফেলবো। তোমাদের কি মনে আছে জারণ মানে কি ছিল বাচ্চারা? জারণ মানে কি ছিল? জারণ মানে ছিল হচ্ছে ইলেকট্রন ছাড়ন, ইলেকট্রন ছাড়ন। আর বিজারণ মানে কি ছিল? ইলেকট্রন গ্রহণ। তাহলে অ্যানোডে জারণ ঘটবে, জারণ বিক্রিয়া ইলেকট্রন ছাড়বে, আর ক্যাথোডে বিজারণ ঘটবে, বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করবে। তুমি বুঝো একটা জিনিস, একটা জিনিস বুঝো, এক্স মাইনাস, আমি বলতেছি এক্স মাইনাস মানে কি? সে অলরেডি ঋণাত্মক আয়ন। ঋণাত্মক আয়ন মানে কি? তার কাছে অলরেডি কি ছিল? তার কাছে অলরেডি ইলেকট্রন এক্সট্রা ছিল। সে যদি ইলেকট্রনটাকে ছেড়ে দেয় তাহলেই সে ফ্রি এক্স হয়ে যাবে। ফ্রি এক্স মানে কি? এখন সে আর আয়নিত অবস্থায় নাই। এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি যে বিমুক্ত করা বা মুক্ত হয়ে গেছে। আবার মনে করো এক্স প্লাস অবস্থায় আছে, আমি এটা ওয়াই ধরলাম, আমি ওয়াইটাকে প্লাস ধরলাম, এক্স প্লাস অবস্থায় আছে। বলো প্লাস মানে কি? তার মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে। এবার যদি সে ইলেকট্রন গ্রহণ করে তাহলে এবার সে ফ্রি ওয়াই হয়ে যাবে। অর্থাৎ ফ্রি ওয়াই মানে কি? সে এবার আর কোনো চার্জিত অবস্থায় নাই। তাইলে বলো এই ফ্রি হওয়ার জন্য ইলেকট্রন ছাড়ছে কে? এই যে ঋণাত্মক আয়নটা ইলেকট্রন ছাড়ছে। তা ইলেকট্রন ছাড়া মানে কি? সেখানে জারণ ঘটানা। তাহলে এই জায়গায় কি ঘটছে বলো? এই জায়গাটায় আসলে জারণ ঘটছে। আর ইলেকট্রন গ্রহণ করা মানে কি? বিজারণ ঘটানা। তাহলে এই জায়গাটায় কি ঘটছে বলো? এই জায়গাটায় আসলে বিজারণ ঘটছে। কথাটা কি ক্লিয়ার? তাহলে জারণটা কই ঘটে? জারণ ঘটে অ্যানোডে। তাহলে এই যে ছাড়ার যে ঘটনাটা এটা কোথায় ঘটবে? এটা ঘটবে অ্যানোডে। আর এই যে গ্রহণের ঘটনাটা এটা কোথায় ঘটে? এটা ঘটবে হচ্ছে ক্যাথোডে। সো এই জন্য আমাদের একটা অ্যানোড ক্যাথোড লাগবে, যেখানে ঋণাত্মক আয়নটা ইলেকট্রন ছাড়বে আর ধনাত্মক আয়নটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে দুইজনই ফ্রি হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো এই যে আমাদের এখানে ধনাত্মক আয়ন আছে, ঋণাত্মক আয়ন আছে, এদেরকে আমরা ফ্রি করব কিসের মাধ্যমে? জারণ বিজারণের মাধ্যমে। তাইলে এটা তো আমি এক্সাম্পল আকারে দেখালাম। এবার আমরা মূল বিক্রিয়া চলে যাই। মূল বিক্রিয়া, দেখো মূল বিক্রিয়া আসো। এই কি হলো? এটা আবার রিটার্ন চলে আসলো, ভুতুরে কাণ্ড। রিটার্ন ফ্রম দ্য গ্রেভ, কবরে পাঠিয়ে দিলাম, কবর থেকে আবার উঠা চলে আসলো। তাহলে আসো, হ্যাঁ গুড। দেখো তাহলে এবার আমরা কি করব? এবার আমরা দেখব হচ্ছে অ্যানোডে, ওই যে আমাদের কার্বন অ্যানোড ছিল, অ্যানোডে কি বিক্রিয়া ঘটে? অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে। ঠিক আছে, ঠিক আছে। এই দেখো অ্যানোডে জারণ ঘটতেছে। জারণ কার ঘটবে? ইলেকট্রন যে ছাড়বে। আমরা একটু আগে দেখছি ইলেকট্রন ছাড়ে কে? এই যে ঋণাত্মক আয়নটা ইলেকট্রন ছাড়ে, ঋণাত্মক আয়নটা এই যে এটা ইলেকট্রন ছাড়ে। তাহলে অক্সিজেন আছে আমাদের কাছে, তাই না? কয়টা অক্সিজেন আছে? 3টা অক্সাইড আছে। এটা ইলেকট্রন ছাড়বে। দেখো অক্সিজেন 2টা করে ইলেকট্রন গ্রহণ করে অক্সাইড হয়েছে, তার মানে সে 2টা করে ইলেকট্রন ছেড়ে অক্সিজেন হবে। তাহলে 2টা করে ইলেকট্রন ছাড়বে
ছেড়ে সে অক্সিজেন হবে। বুঝো একটা বিষয়, একটু ভালো করে বুঝো। এখানে 3টা অক্সিজেন আমি নিছি। সমতার ব্যাপারটা একটু পরে আসি, আমি সমতার ব্যাপারটা পরে আসতেছি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আগে একটু ভেঙে বুঝাই। অক্সিজেন আছে অক্সাইড, 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে অক্সিজেনে কনভার্ট হয়, সরি এই অক্সিজেনে কনভার্ট হয়। তো তোমরা তো জানো অক্সিজেন আসলে অধাতু। অধাতু কি থাকে? দ্বিপরমাণুক। অক্সিজেন গ্যাস আকারে থাকে, গ্যাস আকারে। তাহলে অবশ্যই দ্বিপরমাণুক মানে কি? এখানে হচ্ছে গিয়ে 2টা অক্সিজেন হওয়া লাগবে। তো 2টা অক্সিজেন, তার মানে এই জায়গায় আমি 2টা নিলাম, ঠিক আছে? তাহলে 2টার জন্য এখানে কয়টা ইলেকট্রন হবে বলো? 2টার জন্য এখানে 4টা ইলেকট্রন হবে, 4টা ইলেকট্রন। তো এই যে আমি 4টা ইলেকট্রন দিয়ে দিলাম, ঠিক আছে? 2টা অক্সাইড থেকে অক্সিজেন আসলো, 4টা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে অ্যানোডে জারণ ঘটলো। আমি আবার সমতায় আসবো, এখনো কাহিনী বাকি আছে। দেখো এখানে 2টা অক্সাইড নিচে, কিন্তু এখানে উৎপন্ন হয়েছে 3টা অক্সাইড, কোনো সমস্যা নেই। এবার দেখো ক্যাথোডে বিজারণ ঘটে। তাহলে এবার আসো আমরা বিজারণে যাই। তাহলে ক্যাথোডে কি ঘটবে? ক্যাথোডে বিজারণ বিক্রিয়া, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া। চলো কি হয় দেখি। ক্যাথোডে বিজারণ বিক্রিয়াটা কি? এটা হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম, আমি সংখ্যায় না যাই, সংখ্যায় পরে যাই। এই যে আমাদের অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম 3+। বলো অ্যালুমিনিয়াম 3+ আছে, কয়টা ইলেকট্রন গ্রহণ করবে সে? এই যে 3টা ইলেকট্রন গ্রহণ করবে। 3টা ইলেকট্রন গ্রহণ করে ডিরেক্টলি অ্যালুমিনিয়ামে কনভার্ট হয়ে যাবে। এই তো আমাদের অ্যালুমিনিয়াম পেয়ে গেলাম, সিম্পল। তাহলে এটাই হচ্ছে আমাদের বিমুক্ত অ্যালুমিনিয়াম ধাতু। এটাই আমাদের কি? বিমুক্ত অ্যালুমিনিয়াম ধাতু। ব্যাস, এটা আমরা পেয়ে গেছি, আমাদের কাজ শেষ। বিমুক্ত অ্যালুমিনিয়াম ধাতু, আমাদের কাজ শেষ, ঠিক আছে? ক্লিয়ার? এটা চাইলে পরে সমতা করা যায়, আমি সমতায় যাইলাম না। সমতা করার জন্য তুমি কি করতে পারো দেখো, আমি এটা একটু কালার দিয়ে দেখাই দিই। তুমি এখানে কি করতে পারো, 3 আর 4 অর্থাৎ সমপরিমাণ হওয়া লাগবে। তাহলে এটাকে তুমি 3 দিয়ে গুণ করতে পারো, আর এটাকে 4 দিয়ে গুণ করতে পারো। এটাকে 3 দিয়ে গুণ করলে কি হবে? এটা হয়ে যাবে 12, এটা হয়ে যাবে 6, আর এটা হয়ে যাবে 3। তাহলে এখানে 6, 12, 3 এভাবে সমতা হবে। আর এটাকে 4 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 4, এটাও হয়ে যাবে 12, এটা হয়ে যাবে 4। তার মানে 4টা অ্যালুমিনিয়াম পাবো। তখন এই 12 আর এই 12, এই দুটা কাটাকাটি যাবে, গেলে আমরা 3 অণু অক্সিজেন আর 4 অণু অ্যালুমিনিয়াম পাবো। এটা সমতা চাইলে করতে পারো। এই থিওরিটিক্যাল এক্সাম, এখানে আমাদের গাণিতিক হিসাব নাই, সো দরকার কি কষ্ট করা, শুধু সমতা করা। আমি যেন সমতা দেখাইনি, আমাদের অ্যালুমিনিয়াম ধাতু বের হয়ে গেলেই কাজ শেষ। ক্লিয়ার? তাহলে এই দেখো, এই জারণ বিজারণ করে আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমাদের বিমুক্ত ধাতু পেয়ে গেলাম। এখানে অতিরিক্ত আরো কিছু ঘটনা ঘটে, আমি ওটা লিখে দেই। অতিরিক্ত কিছু ঘটনা, অতিরিক্ত এটা পরীক্ষা না লিখলেও চলবে। অতিরিক্ত কি কি ঘটে জানো? অতিরিক্ত যেটা ঘটে, এই যে অ্যানোড, এই যে দেখো এখানে অ্যানোড আছে না, কার্বন অ্যানোড, এখানে যে অক্সিজেন ফর্ম করবে, তো এই যে অক্সিজেন ফর্ম করবে, এগুলা গিয়ে হচ্ছে গিয়ে ওই অ্যানোডে চলে যায়। চলে গেলে তখন কি হয়? তখন হচ্ছে গিয়ে এখানে এই অক্সিজেনগুলো আবার কার্বনের সাথে রিয়েক্ট করে কার্বন মনোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এটা তুমি চাইলে পরীক্ষা লিখতে পারো, না লিখলে সমস্যা নেই। কার্বন ডাইঅক্সাইড দিয়ে করবোটা কি? আমাদের লাগবে হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম, আর আমরা অ্যালুমিনিয়াম তো পেয়ে গেছি। সো এইভাবে দেখো অক্সাইড থেকে আমরা ফাইনালি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতুতে রূপান্তর করে ফেললাম। ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট, এই তো এটা আশা করি বুঝতে পারছো, কারো আশা করি কোনো কনফিউশন নাই। পরীক্ষায় দেখো তোমার এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা ভালো করে বুঝো। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ, বাচ্চারা ইহা কিন্তু পরীক্ষায় বহুত পরিমাণ আতা হ্যাঁ। এটা আমি স্টার মেরে দিলাম, স্টার বহুত পরিমাণ আসে, এটা পরীক্ষায় আসে, গতে আসে, এটা মাথায় রেখো। পরীক্ষায় আসলে ডিটেলসে লিখে দিবা। প্রথমে বলবা যে এই যে গলাইতে হবে, গলাইতে পারতাছি না, বেশি টাকা লাগে। এই বেশি টাকা লাগে এটা আবার লিখো না, মানে বলবা যে ঝামেলা। তারা কি হবে? তাহলে হচ্ছে এই সব কাহিনী করা লাগবে, সব কাহিনী করলে কম তাপমাত্রায় গলবে। কম তাপমাত্রায় গলার পর তুমি কি বলবা? তারপর বলবা এই যে এইভাবে তড়িৎ বিশ্লেষণ করবো, যে দেখেন, বাস দেখাই দিবা, দেখা লেখা দিবা, শেষ, ফুল নাম্বার। একদম ইজি, ভেরি ইজি, ভেরি ভেরি ইজি। বিক্রিয়া দেখানোটা সবচেয়ে বেশি জরুরি। কথা কেমনে লেখো, মনের ভাষা দিয়ে লেখো, কোনো সমস্যা নেই। বিক্রিয়া দেখানোটা সবচেয়ে বেশি ইজি, সবচেয়ে বেশি দরকারি আর কি, মানে। তো এইভাবে জিনিসটা ব্যাখ্যা করে দিলে তোমরা আশা করি পেরে যাবা, ঠিক আছে? নেক্সটে যাই, কার্বন বিজারণ পদ্ধতি, ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর।
তাহলে তুমি এখানে কার্বন বিজারণ মানে হচ্ছে কার্বন দিয়ে বিজারণ করবা। দেখো তোমারে বলছিলাম জারণ পদ্ধতিতে আমরা একটু আগে জারণ পদ্ধতিতে অক্সিজেন ঢুকাই দিয়েছিলাম ভিতরে। দেখো এপোলাবান এই যে দেখো অক্সিজেনটাকে দিয়ে দিছিলাম, তাই না? এদের কারো কাছে অক্সিজেন ছিল না, জারণ করে অক্সিজেন দিয়ে দিছি। তাহলে বিজারণ করে অক্সিজেন বের করে ফেলবো, শেষ। অক্সিজেন দিছি, এবার বিজারণ করে অক্সিজেন কি বের করে ফেলবো? বিজারণ করে অক্সিজেন বের করে ফেলবো। কেমনে? কি দিয়ে বিজারণ করে? কার্বন দিয়ে বিজারণ করে। তাহলে কার্বন বিজারণ পদ্ধতি কি দিয়ে বিজারণ, কি হলো, কার্বন দিয়ে আমরা বিজারণ করব, ঠিক আছে? কার্বন পদ্ধতি কি দিয়ে বিজারণ? কার্বন দ্বারা অক্সাইডকে বিজারণ। অক্সাইডকে বিজারণ করলে অক্সিজেন বের হয়ে যায়, ঠিক আছে? যেমন কারা কারা আছে, কারা কারা দেখো, লেড অক্সাইড, কার্বন দাও, লেড বের হয়ে যাবে, মুক্ত ধাতু, কার্বন ডাইঅক্সাইড ফর্ম করবে, গ্যাস বের হয়ে যাবে, শেষ। এই দেখো অক্সিজেন, কার্বনটা অক্সিজেনটাকে বের করে দিয়ে লেডটাকে মুক্ত করে দিল, খেলা শেষ। জিঙ্ক অক্সাইড, কার্বন জিঙ্ক আলাদা হয়ে যাবে, লে হালুয়া, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল, ঠিক আছে? ইজি একদম। কপার অক্সাইড, এই যে কার্বন আছে, দাও বের করে, তাহলে এই যে কপার, এই যে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল। এই তো ইত্যাদি যে প্রসেসগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোর মাধ্যমে কার্বন দিয়ে বিজারণ করে অক্সিজেনগুলোকে বের করে দিলে আমরা এই বিমুক্ত, এই যে দেখো আমাদের বিমুক্ত ধাতুগুলো আমরা পেয়ে যাব। এই যে আমাদের বিমুক্ত ধাতু, ভালো করে দেখাই, এই যে আমাদের এগুলো সব আমাদের বিমুক্ত ধাতু, অক্সিজেন মুক্ত বিমুক্ত ধাতু। তাহলে এখানে সব যা হইলো, এখানে হচ্ছে কার্বন দিয়ে বিজারণ করানো হলো, তাহলে এগুলো সব হচ্ছে বিজারণ বিক্রিয়া, ঠিক আছে? বিজারণ বিক্রিয়া। তাহলে এভাবে কার্বন দ্বারা আমরা অক্সাইডকে বিজারণ করতে পারি। ওকে, দ্যাটস ভেরি ইজি, তাই না? নেক্সটে যদি যাই, বলো তো স্বজারণ পদ্ধতি। স্বজারণ, এটাকে বলা হচ্ছে অটো অক্সিডেশন। বিজারণ, সরি জারণ কেন করবো, বিজারণ করতে হবে, বলে বলছি, স্লিপ অফ টাং। জারণ করলে তো অক্সিজেন ঢুকে যায়, আমাদের উদ্দেশ্য অক্সিজেন বাইর করে ফেলা, তাহলে বিজারণই হইতে হবে। এই মাথায় রাখবো, অক্সিজেন বাইর করে ফেলবো, এটা বিজারণ। তাহলে অক্সিজেন তো বাইর করতে হবে, মুক্ত ধাতু অক্সাইডকে মুক্ত করতে হবে, অক্সিজেনটা বাইর করতে হবে, তাহলে সেটা বিজারণী। আগের বার কার্বন দিয়ে বিজারণ করছি, এবার কার্বন ইউজ করব না। এবার এমন কিছু কেস যেখানে নিজেই নিজেকে বিজারণ করে, সো স্ববিজারণ পদ্ধতি, এটাকে আমরা বলতেছি অটো রিডাকশন মেথড। ইংলিশে এটাকে বলা হয় অটো রিডাকশন, নিজেই নিজেকে রিডাকশন করে, ঠিক আছে? কারা করে এগুলা? কারা? দেখো, যাদের ধাতুর সক্রিয়তা সিরিজ, এটা তোমরা হচ্ছে গিয়ে দেখবা চ্যাপ্টার 8 যারা পড়ছো তারা তোমরা জানো, তড়িৎ বিশ্লেষণ যারা পড়ে আসছো। তাছাড়া যারা পড়ো নাই তাদের জন্য তো আমি তড়িৎ বিশ্লেষণ তো ডিটেলসে ব্যাখ্যা করলামই, এখানেও বলেছি যে ধাতুর একটা সক্রিয়তা সিরিজ আছে, যেখানে কিছু ধাতু থাকে এরকম উপর থেকে, এই যে এরকম কিছু ধাতু থাকে, কে কে না মেঘা এবার এলো যেন ফিরে স্বদেশে, এইভাবে ডট 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 পাবে আজ, হাজি আজি পিটাবে আমায়, হাজি আজি, হ্যাঁ, তারপর হচ্ছে পিটাবে গোল্ড, আমায় মানে গোল্ড। দেখো এগুলা কি, এগুলো হচ্ছে নিচের দিকে থাকে, এই ধাতুগুলো নিচের দিকে থাকে, এটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ, ঠিক আছে? এটা কি দেখাইলাম, এটা নিয়ে আমরা আবার চ্যাপ্টার 8 যখন পড়বো তখন আরো ভালো করে ডিটেলসে দেখব। এটা হচ্ছে আমাদের ধাতুর সক্রিয়তা সিরিজ, ধাতুর সক্রিয়তা সিরিজ, ঠিক আছে? ধাতুর সক্রিয়তা সিরিজ। তো তার মানে হচ্ছে এইটার মধ্যে দেখো, এইখানে ভালো করে দেখো, এই যে হাজি আজি এরা কারা, এগুলা সব নিচের দিকে আছে, দেখছো? এগুলা নিচের দিকে আছে। যারা নিচের দিকে থাকে তারা নিজেই, তাদের বিজারণ ক্ষমতা বেশি হয়। যারা নিচের দিকে আছে তাদের কি ক্ষমতা বেশি হয়? এদের বিজারণ ক্ষমতা বেশি। অর্থাৎ এদেরকে তুমি কার্বন দিয়ে কি বিজারণ করবা? কার্বন দিয়ে। যারা উপরের দিকে ছিল ওদেরকে দরকার ছিল, এই যে দেখো এরা যারা ছিল এরা কিন্তু উপরের দিকের, হ্যাঁ, এরা উপরের দিকের, এদের বিজারণ ক্ষমতাটা আসলে এত বেশি না, যার ফলে কার্বনকে দিয়ে বিজারণ করায় অক্সিজেন বের করানো লাগছে। এইখানে যারা আছে, এই যে এইগুলা মার্কারি বলো, সিলভার বলো বা প্লাটিনাম বলো, মূলত মার্কারি আর সিলভারের ক্ষেত্রে এই জিনিসটা বেশি দরকার। সো মার্কারি সিলভারের এদের বিজারণ ক্ষমতাটা বেশি,
বুঝছো, এটা আমি কি লিখছি, এটা আমি আসলে ক্ষমতা লিখছি, ক্ষমতা, বিজারণ ক্ষমতা। বিজারণ ক্ষমতাটা বেশি, তার মানে তারা নিজেরাই বিজারণ করতে পারে, এই জন্যই কি বলতেছে স্ববিজারণ, নিজেরাই নিজেদের বিজারণ করে দিবে। দেখো কি কাহিনী কি, যেমন এক্সাম্পল কি, এক্সাম্পল যেমন দেখো সিলভারের কথা যদি আমি বলি, সিলভার অক্সাইড, তাহলে এই সিলভার অক্সাইড কি হবে বলো তো, সিলভার অক্সাইড আমাদের কাছে আছে সিলভার অক্সাইড, তাহলে এইটাকে আমরা কি করব, সিলভার অক্সাইড, এটা দেখো যদি বিজারিত হয়, আমি এখানে দেখাচ্ছি, সিলভার এবং হচ্ছে অক্সিজেনে কনভার্ট হয়ে যায়, কিসে কিসে কনভার্ট হয়ে যায়, সিলভার এবং অক্সিজেনে কনভার্ট হয়ে যায়। সো তুমি চাইলে তুমি যদি সিলভার সালফাইডের কথা বলো, যে সালফাইড থেকে সরাসরি তুমি করবা, সেটাও করতে পারো, সালফাইড থেকে সরাসরি করতে পারো। কিভাবে কিভাবে করতে পারো, দেখো বিজারণ করবা, তো সিলভার থেকে সালফাইডের উপস্থিতিতে বিজারণ করলে কি হয়, সালফাইডের এখানে হচ্ছে গিয়ে আমাদের অক্সিজেনের উপস্থিতিতে এটা হবে, তখন আমাদের কি কি পাওয়া যাবে, সিলভার অক্সাইড পাওয়া যাবে আর সিলভার সালফাইড পাওয়া যাবে, তাই তো, সালফার অক্সাইড পাওয়া যাবে, সালফার ডাইঅক্সাইড, সিলভার অক্সাইড আর সালফার ডাইঅক্সাইড। তখন এই যে সিলভার সালফাইড আর সিলভার অক্সাইড যেটা, এখান থেকে দেখো এবার সিলভার অক্সাইড যেটা, এটা এটা এবার বাকি কাজ হচ্ছে এই যে এটা সিলভার অক্সাইড, আর এদিকে আমাদের কাছে সিলভার সালফাইড আছে, এটা কি করবে, বিজারিত করে এখান থেকে সিলভারটাকে বের করে দিবে আমাদের, আর এখান থেকে বের হয়ে যাবে সালফার ডাইঅক্সাইড। অর্থাৎ এখানে আমরা কি করলাম, এখানে আমরা যেটা করলাম, আমরা সিলভার অক্সাইড থেকে সরাসরি সিলভার নিতে পারতেছি, আবার আমাদের কাছে যদি সিলভার অক্সাইড না থাকে, সিলভারের যে আকরিকটা, সিলভারের আকরিক, এটাকে বলা হচ্ছে সিলভার সালফাইড, এটা একটা নাম আছে, এটার নাম হচ্ছে সিনাবার, ঠিক আছে, তোমাদের বইতে সিনাবার লেখা আছে, সিনাবার, এটাকে বলবা হচ্ছে সিনাবার, সমস্যা নাই, এটা একই জিনিস, ভয়ের কোনো কারণ নাই, ইংলিশে এটার এই যে এরকম বলে, ঠিক আছে। আমাদের স্পেলিং নিয়ে অনেক কাহিনী আছে, আমি পরের ক্লাসে দেখাবো, যেখানে অনেক কিছু মিস্টেক করছে, কপার পাইরেটসকে পাইরোট লেখা আছে, সমস্যা নেই, এরকম বহু কিছু আছে। অর্গানিক একটা কথা বলছিলাম, আমাদের অর্গানিক প্লেলিস্টে দেখবা হাকেল তত্ত্ব, ওইখানে হাকেল শব্দটা আসলে উচ্চারণ হয় উকেল, কিন্তু বইতে কি করছে, ওই যে এইচ দেখে ওটা মনে করছে যে হাকেল হবে, হাকেল লিখে ফেলছে। তো এরকম ইংলিশ থেকে যখন বাংলা হচ্ছে গিয়ে তর্জমা বলা যায় না, এটা আসলে এটা হচ্ছে উচ্চারণ, তর্জমা মানে তো ট্রান্সলেশন, উচ্চারণ, উচ্চারণ করতে গিয়ে মিস্টেক করে ফেলে অনেক সময়, আমাদের বইতে একটা মিস্টেক হয়ে গেছে, সিন্না ডাবল এন দেখে মনে করছে মনে সিন্না বার হবে, এটার স্পেলিং প্রোনাউন্সিয়েশন হচ্ছে আসলে সিনাবার। সো এই সিনাবার যেটা মার্কিউরিক সালফাইড সিনাবার, এইটা আসলে তোমার, তুমি এই সিনাবারটা হচ্ছে আমাদের কি অবস্থায় আছে, এটা আমাদের আকরিক অবস্থায় আছে, তুমি চাইলে এই আকরিকটা থেকে ডিরেক্টলি কি করতে পারতেছো, স্ববিজারণ করে অক্সিজেনের উপস্থিতিতে থাকলে ও নিজে নিজে সিলভার তোমার হচ্ছে মার্কিউরিক অক্সাইডে কনভার্ট হবে, পরে মার্কিউরিক অক্সাইড আর মার্কিউরিক সালফাইড এই নিজেই বিজারণ করে এখান থেকে ডিরেক্টলি আমাদেরকে এই বিমুক্ত সিলভার দিয়ে দিবে। তার মানে এই সিনাবারের ক্ষেত্রে আমাদের এত কাহিনী করা লাগতেছে না, ইজিলি কাজ হয়ে যাচ্ছে, স্ববিজারণ করার ক্যাপাসিটি থাকার কারণে সিলভার সালফাইড নিজে থেকেই বিজারণ করে আমাদেরকে বিমুক্ত সিলভার দিয়ে দিচ্ছে। এই যে এটাকে অক্সাইড করা, অক্সাইড থেকে আবার অক্সাইড থেকে বের করা, এই যে আগের বার আমরা কি করছি, অক্সাইড থেকে বের করছি, অক্সাইড থেকে বের করছি, এত কাহিনী করাই লাগতেছে না এই সিনাবারের ক্ষেত্রে, ঠিক আছে, জাস্ট বিকজ অফ স্ববিজারণ পদ্ধতি। তোমাদের বইতে বা দিয়ে যে কথাটা বলা আছে, এটা আসলে এগুলোর কথাই বলা আছে। আর তুমি যদি তোমার কাছে যদি অক্সাইডটা থাকে, তাহলে অক্সাইডটা থাকা মানে কি, সেখান থেকে ডিরেক্টলি তুমি সে নিজেই কি করবে, স্ববিজারণ করে সিলভার আর হচ্ছে অক্সিজেন আলাদা করে দিবে। তো এইভাবে স্ববিজারণ পদ্ধতিতে চাইলে কি করা যায়, বিমুক্ত ধাতুটা বের করে ফেলা যায়। তাহলে আমরা কি কি উপায়ে কি করলাম, আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতু বের করলাম, তারপর হচ্ছে এবার আমরা কি করলাম, কার্বন বিজারণ দিয়ে ধাতু বের করে দিলাম, আর এবার যারা নিজেরাই নিজেদেরকে বিজারণ করে তাদের মাধ্যমে ধাতুটা বের করে দিলাম। সো এই তো, সো দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের কাহিনী, ধাতু বিমুক্ত করলাম। আমরা এর পরবর্তী অংশ থেকে আসলে দেখতে থাকবো পরের ক্লাসে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।